সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। জামাতে ইসলামী আগামী সরকার গঠন করবে, বিএনপি থাকবে বিরোধী দলে। জামাতে ইসলামের এক নেতার এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, তো ভাই সাহেব, আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে? ক্ষমতায় যাওয়ার আশাবাদ নিয়ে যখন তর্ক বিতর্ক হচ্ছে, তখনই আন্দোলনের মাঠে জামাতে ইসলামী সহ কয়েকটি দল। এমন পরিস্থিতিতে কেউ কেউ ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান বিষয়েও সন্দেহ করতে শুরু করেছেন। সমান তালে চলছে বড় দুটি দলের মধ্যে বাদানুবাদও। দাবি দেওয়া, আশাবাদ ও নির্বাচন নিয়ে আজকের সম্পাদকীয় বিএনপি জামাত সম্পর্ক, বন্ধু থেকে প্রতিদ্বন্দ্বী। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ হারুনুর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা; ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী, ঢাকা মহানগর দক্ষিণ; এবং মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনের দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নিব এখনকার প্রধান শিরোনামগুলো। বিএনপিকে নিয়ে অপপ্রচারের স্বাধীনতা বিরোধী ও ৭১-এ গণহত্যায় জড়িতরা। মন্তব্য মির্জা ফখরুলের। ঐক্য থাকলে জনরায় পাবে ধানের শীষ, আশা তারেক রহমানের। দলগুলোর মতভিন্নতায় ঝুলে আছে জুলাই সনদের বাস্তবায়ন। বিশেষ আদেশের প্রস্তাবে জামাতের সায় থাকলেও পাল্টা অবস্থানে বিএনপি। গণভোটের সময় নিয়েও অনৈক্য। পোষ্য কোটা বাতিল দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। লাঞ্ছনায় জড়িতদের বিচার দাবিতে রোববার কর্মবিরতি ঘোষণা শিক্ষকদের। ৫ ব্যাংক মার্জারে তোড়জোড়ের মধ্যেই আরও ৩ দুর্বল ব্যাংকে অডিট শুরু। প্রতিবেদনে নির্ধারণ হবে আমানতকারীদের ভবিষ্যৎ। পর্যাপ্ত অর্থ সহায়তার পরামর্শ। রাজনীতির নানা বিষয়ে তর্ক বিতর্ক যখন চলছে, তখন সামনে আসছে ফেব্রুয়ারিতে আগামী জাতীয় নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন সমঝোতা বা সংকটের যে একটি টানাপোড়েন চলছে, তখন রাজনীতিবিদরা কি ভাবছেন আর তা করে সেই বিষয়ে আসলে যখন আমাদের আজকের বিষয় বিএনপি জামাত সম্পর্ক, বন্ধু থেকে প্রতিদ্বন্দ্বী, এই বিষয়ে জানতে চাইবো আজকে আমাদের অতিথির কাছে। প্রথমেই জানতে চাইবো হচ্ছে জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের নায়েব আমির কর্মপরিষদ সদস্য ডক্টর হেলাল উদ্দিনের কাছে। আসলে বিএনপির সঙ্গে আপনাদের এই বন্ধুত্ব না প্রতিদ্বন্দ্বী সম্পর্ক এখন বিরাজ করছে, হেলাল ভাই যদি আমাকে জানান। জি, আপনাকে ধন্যবাদ। আমার সাথে সহ আলোচক হিসাবে আছেন, ওনাদেরকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বিএনপির সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। আমাদের যদি আমরা মনে করি আমাদের সেই সময়কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার সময় থেকেই বলা যায় যে আমাদের সাথে বিএনপির একটা সুসম্পর্ক ছিল। আমাদের এরপরে একসাথে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। এরপর যখন একটা নির্বাচনের ব্যবস্থা হলো ৯১ সালে, সেই সময়েও একটা ভান্নালেবর অবস্থায় পড়ে গিয়েছিল দেশটা। কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমরা সেখানে বিএনপিকে সমর্থন দিয়েছি এবং ওনারা সরকার গঠন করেছেন। এরপরে বিভিন্ন চড়াই উতরাই আন্দোলন সংগ্রাম হয়েছে। আপনারা জানেন, কেয়ারটেকার সরকার নিয়ে যখন আমরা পার্লামেন্টে বিল উত্থাপন করেছিলাম, সেই সময়ে পার্লামেন্টে বিতর্ক না হয়ে ওনারা রাজপথের দিকে ঠেলে দিলেন। এক পর্যায়ে মাগুরার উপনির্বাচন হলো। সেই উপনির্বাচনে যখন ব্যাপক অনিয়ম, কারচুপি, এরপর আওয়ামী লীগ এসে আমাদের সেই আন্দোলনের সাথে শরিক হয়। তারাও যুগপৎ আন্দোলন হয়। এরপরে 96-এর ইলেকশন হলো। ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তখন আমাদেরকে বলা হলো যে আমরা যদি এই আন্দোলন একসাথে না করতাম তাহলে হয়তো এই ধরনের ভরাডুবি হতো না। কারণ ৯১ সালে আমাদের অবস্থান ছিল 18টা এমপি পেয়েছিলাম আমরা, কিন্তু 96 ইলেকশনে আমাদের পার্লামেন্ট মেম্বার দাঁড়ায় 3 জন। পরবর্তীতে সবাই আমাদেরকে ব্লেম দেওয়া শুরু করে। কিন্তু আওয়ামী লীগ তাদের যে চরিত্র, এটা যখনই তারা সুযোগ পেয়েছে জাতির উপরে তারা চেপে বসেছে, জাতিকে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত করেছে।
সেটা আমরা এই 15 বছরে যে দেখেছি। 96-এ তারা ক্ষমতায় আসার পরেই দেশবিরোধী নানান চক্রান্ত শুরু করে এবং সেই সময়ে যারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো ছিল, বিএনপি, জামাত সহ সবাই তখন চিন্তা করলো যে এই ফ্যাসিস্ট শক্তিকে যদি আমরা থামাতে না পারি তাহলে দেশের মঙ্গল হবে না। সে কারণে আবার 4 দলীয় ঐক্যজোট গঠন হয়। হেলাল ভাই, এগুলো তো আমরা জানি, মূলত যে বিষয়টা দাঁড়িয়েছে যে আপনাদের সাথে তো প্রায় 2 যুগ আপনারা কিন্তু একটু বন্ধুত্ব সম্পর্ক ছিলেন এবং আসন নিয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন, 4 দলীয় জোট ছিলেন আপনারা। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরবর্তী যখন আপনারা একটা ঐক্যবদ্ধ আন্দোলন করে সফল হলেন, স্বৈরাচার পতনের একটা সম্মুখ সারিতে ছিলেন, কিন্তু তার পরবর্তীতে গত 1 বছরের বেশি সময় ধরে দেখছি যে আপনাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বী মনোভাব, মুখোমুখি একটা অবস্থান, এইটা কেন আসলো 5 তারিখ পরবর্তী? আসলে এইটা কি এমন দেখুন, হলো? এটা তো গণতন্ত্রের একটা বিউটি। কারণ গণতান্ত্রিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে তারা ক্ষমতায় থাকবে, বাকিরা বিরোধী দলে থাকবে, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে বিএনপিও চাইতেছেন যে তারা তাদের দলকে পপুলার করে ক্ষমতায় আসবেন। তো জামাতও তাই চাইছেন যে তারাও জনগণের সাথে মিশে, জনগণকে বলে তারাও তাদের দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা তো স্বাভাবিক, এখানে তো অস্বাভাবিক কিছুই নয়। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা 2-4 জন দায়িত্বশীল নেতৃবৃন্দের কিছু কথাবার্তায় মনে করতে পারি যে আমাদের মধ্যে বহু বড় একটা ব্যবধান সৃষ্টি হয়েছে। আসলে এরকম কিছুই না। কেমন? তাহলে আপনাদের মধ্যে যখন একজন নেতা বলছেন, গতকালকে শুনছিলাম যে জামাত জনগণের ভোটে ক্ষমতায় যাবে এবং বিএনপি হবে বিরোধী দল, এটা কি তার বক্তব্য না জামাতের বক্তব্য? আপনি কি বলবেন? না, এটা তার বক্তব্য। জামাত এটা কেন বলবে? ইলেকশন হবে, না, আপনারা জনগণ ক্ষমতা যেতে পারেন না? জি, আপনারা কি ক্ষমতা যেতে পারেন না? জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা যাবো। আমাদেরকে যদি ওই পরিমাণ আসন না দেয়, 151 আসন যদি আমরা না পাই, তাহলে আমরা ক্ষমতা যাবো কেমনে? জনগণ যাদেরকে দিবে তারাই ক্ষমতায় যাবে। কিন্তু আমাদের দাবি হলো ফ্রি ফেয়ার ইলেকশনটা যেন হয়, একটা স্বচ্ছ গ্রহণযোগ্য ইলেকশন হোক। এর মাধ্যমে বিএনপিরা যাবে, অসুবিধে কি? আমাদেরই ভাই, কেমন? একসাথে আন্দোলন করছি, বা আমরা যাব, অসুবিধে কি? কোনো সমস্যা নাই। হারুন ভাই, এই নিয়ে আপনার কাছে প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে যখন বলছেন জামাতের এক নেতা যে বিএনপি বিরোধী দলে যাবে এবং তারা ক্ষমতায় যাবে, এ ধরনের একটা প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। তবে হেলাল ভাই বললেন যে তার আসলে তার ব্যক্তিগত বক্তব্য, নিজস্ব বক্তব্য, এটা দলের বক্তব্য নয়। এ ধরনের বক্তব্য কি আসলে ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করে তারা কি কনফিডেন্টলি বলছে বা ওভার কনফিডেন্ট থেকে বলছেন, না আসলে কি আপনারা বিএনপির তরফ থেকে কি মনে করেন এটা? ধন্যবাদ আজকের সময় টেলিভিশনের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্যে। উপস্থিত আমাদের সহ আলোচকবৃন্দ এবং সময় টেলিভিশনের দেশ বিদেশের সকল দর্শকদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। জামাত ইসলামকে নিয়ে প্রশ্ন করেছে, জামাত ইসলামকে নিয়ে কথা বলতে গেলে জামাত ইসলামকে নিয়ে অনেক বিষয়, বিএনপির সঙ্গে তারা দীর্ঘদিন জোট, ঐক্যবদ্ধ নির্বাচন, সরকারের অংশগ্রহণ, সব কিছুর সাথেই দীর্ঘদিনের একটা পথ চলা রয়েছে এবং আন্দোলন সংগ্রামও আমরা একসাথে করেছি। ইভেন এই ফ্যাসিজম বিরোধী বা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধেও আমরা যুগোৎপদ বা যৌথ আন্দোলনও করেছি দীর্ঘ 15-16 বছর। সুতরাং তারাও এই বিগত আন্দোলন সংগ্রামের একটা বড় স্টেক হোল্ডার, কোনো সন্দেহ নাই। বাংলাদেশ একটা বিচিত্র দেশ। বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের সময় যে প্রেক্ষাপট রচিত হয়েছিল এবং 70 নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যাপক মেজরিটি পেয়ে তাদেরকে পাকিস্তানের ক্ষমতা না দেওয়ার ফলে আপনার 71-এর 25শে মার্চ নিরস্ত্র, নিরীহ, নিরপরাধ বাঙালিদের উপর পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ল, বহু মানুষকে হত্যা করলো, গণহত্যা চালালো তারা। তখন তৎকালীন সময়ের রাজনৈতিক নেতৃত্ব তারা আপনার সব পালিয়ে গেল, আত্মগোপনে গেল। এরকম একটা দিক নির্দেশহীন অবস্থায় জিয়াউর রহমান তখন একজন সামরিক বাহিনীর কর্মকর্তা হিসেবে স্বাধীনতার ঘোষণা দিলেন, যুদ্ধ শুরু হলো এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর আমরা দেশকে স্বাধীন করলাম, পতাকা তৈরি করলাম, মানচিত্র তৈরি করলাম, নতুন দেশের আপনার একটা যাত্রা শুরু করলাম। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক দেখেন যে বাংলাদেশের ইতিহাসে 1971 সালে জামাতে ইসলাম সরাসরি, শুধু বিরোধিতায় নয়, সরাসরি পাকিস্তানের সহযোগী হিসাবে, পাকিস্তান আর্মির সহযোগী হিসাবে অংশগ্রহণ করেছে, ও মুক্তিযোদ্ধা হত্যা করেছে, ঘরবাড়িতে আগুন দিয়েছে, বিভিন্ন
তৎকালীন সময় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে তারা যে ভূমিকা রেখেছে, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। পৃথিবীতে অনেক দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার যারা বিরোধিতা করেছে তারপরে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে করার ঘটনা জানা নাই। এরকম ইতিহাসে কোথাও আমি ঘটনা আমার জানা নাই। যাই হোক, না সেই সুযোগ তো আসলে আপনারা দিয়েছেন না রাজনীতি করার বিষয়ে। এটা অনেক আলোচনার বিষয়বস্তু। বিএনপির সঙ্গে জামাতের কৌশলগত একটা সম্পর্ক নির্বাচনী, আসন নির্বাচনের সংসদে মেজরিটি পাওয়ার ক্ষেত্রে একটা সমঝোতা। কিন্তু বিএনপি রাজনীতি এবং জামাতে ইসলামের রাজনীতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। এখন জামাত ইসলামের রাজনীতির যে দর্শন, তারা আল কোরআনের আলো, ঘরে ঘরে জল, তারা ইসলামী শরিয়া আইন চালু করতে চায়, তাদের প্যাটার্ন ভিন্ন। এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আপনার যে বিষয়গুলো আসে, যে কর্মকাণ্ড জামাতের, দেখেন ইসলাম হচ্ছে একেবারে মৌলিক, ফান্ডামেন্টাল। কোরআন এবং হাদিসের কোনো বিষয় কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত, কোনো পরিবর্তন হবে না। কাউকে পরিবর্তন করার এখতিয়ার দেয়নি। কিন্তু আমি গত 50 বছরে জামাতে ইসলামের যে কর্মকাণ্ডের মধ্যে যে পরিবর্তনগুলো দেখছি, যদি একটা একটা করে আপনাকে আলোচনা করি, আপনি দেখবেন যে নারী নেতৃত্ব হারাম। এখন জামাত ইসলামের নারী সংগঠন আছে না? আছে না? ছাত্র সংগঠন বলেন, জামাতের সংগঠন আছে। এখন আল্লাহ পাক এই জন্যই কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত নাজিল করেছে যে হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আমি কোরআনের মধ্যে যে অংশটুকু আমার পছন্দনীয়, আমি সেটুকু আমল করব, সেটুকু গ্রহণ করবো, আর যেটা আমার পছন্দ হয় সেটুকু আমি বাদ দিয়ে দেবো। তো আমি জামাত ইসলামে যে কর্মকাণ্ড নিয়ে যদি আপনি আলোচনা করতে যান, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে তোমরা কূটকৌশলের অংশগ্রহণ করো না। কূটকৌশলে যারা অংশগ্রহণ, তাদের চরিত্র হচ্ছে মুনাফিকি চরিত্র। এগুলো কিন্তু একেবারে কোরআনের ফান্ডামেন্টাল বিষয়। আমি আপনাকে বলছি, তোমরা, আল্লাহ রসুল বলছে তোমরা গুজব এবং অপপ্রচার থেকে সতর্ক থাকো। গুজব, অপপ্রচার ফিতনা তৈরি করে, সমাজে ফিতনা তৈরি করে। ফিতনা হত্যাকাণ্ডের চাইতে গুরুতর অপরাধ, কোরআনের আয়াত। এখন ধরেন আজকে যদি বিশ্লেষণ এই জিনিসগুলো যান, আমাদের ভাই এখানে জামাত ইসলামের এখন নেতা, আগে সাবেক ছাত্র শিবিরের নেতা, এখন ধরেন যে জামাত ইসলাম আল্লাহ তারপরে আরও বলছে লোভ। আপনি পিয়ার চাচ্ছেন, এখন ধরেন পিয়ারের জন্য আপনার কর্মসূচি ঘোষণা করেছেন, পিয়ার দেখে ইসলাম কায়েম হবে? আল্লাহ রসুল একেবারে সহি হাদিস থেকে আমি বলছি, আল্লাহ রসুলের সময় একজন সাহাবি, বড় মাপের সাহাবি, আল্লাহ রসুলের কাছে যখন আপনার ইসলামের বিজয় হলো, তখন দাবি করলো, আমি বলি শেষ করে দিয়েছি, তারপর আবার তো আসবে আলোচনা। আল্লাহ রসুলের কাছে দাবি করলো যে আমাকে একটা জায়গায় প্রশাসক হিসাবে বা তহসিলদার হিসাবে নিয়োগ দাও। আল্লাহ রসুল দেখলো যে তার মধ্যে লোভ প্রবেশ করেছে। আল্লাহ রসুলের জীবিত থাকা অবস্থায় তাকে কোথাও কোনো দায়িত্ব অর্পণ করে নাই। সুতরাং আপনি ইসলামের দাওয়াত দিবেন, এটা আল্লাহ পাক একেবারে আল্লাহ রসুল সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে আপনি ইসলামী দাওয়াতের কার্যক্রমটা কীভাবে হবে। আল্লাহ রসুল এবং আল্লাহ সাহাবীরা যেভাবে আপনার ইসলামের দাওয়াত দিয়েছে, আপনি এখন দাওয়াত দিচ্ছেন কি পথে? যারা ইসলামের, আপনি বলছেন আপনার জামাতে শিবিরে যোগ দিন, জান্নাতের টিকিট নিন। কোথায় আছেন? এটা সর্বনাশ কত বড় আপনার এই সমস্ত শিরকি কথাবার্তা। আপনি জামাত ইসলামের আনুগত্য, এই জন্য বড় বড় স্কলাররা বলছে ধর্মীয় নিয়ে রাজনীতি করতে গেলে কী হবে, ইসলামী উম্মার মধ্যে বিভেদ বিভক্তি তৈরি হবে। আপনি জামাত ইসলাম ধরেন একটা রাজনৈতিক দল, আমি রাজনৈতিক দল নিয়ে আলোচনা করবো, উনিও আলোচনা করবে, কিন্তু যখন আপনি ধর্ম নিয়ে রাজনীতি করতে যাচ্ছেন, তখন হচ্ছে গোটা ইসলামী উম্মার মধ্যে, যেটা সারা পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলাররা বলছে, সারা পৃথিবীতে যেটা যখন করবেন, বাংলাদেশেও দেখেন যে আজকে কতগুলো ইসলামিক দল, জামাত ইসলামকে কয়জন সমর্থন করছে? হারুন ভাই, আপনার এই কথাতে আমি এখন আপনি যে কথাটা বলেছেন যে আজকে ফখরুল ইসলাম আলমগীর বা আজকে জামাত ইসলামের যে বক্তব্যগুলো, এই সমস্ত বিভ্রান্তিকর। আমি বললাম আপনাকে যে আপনি কূটকৌশলে যারা অংশগ্রহণ করবে তারা বিভ্রান্তির মধ্যে রয়েছে। তো আপনি এখানে যে সমস্ত বক্তব্য ছড়াচ্ছেন, আপনি আগামীতে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের একটা রোডম্যাপ দিয়েছে। আপনি এখন রোডম্যাপের মধ্যে আপনি বলছেন যে আমি পিআর ছাড়া নির্বাচন হতে দেবো না। তো পিআরের নির্বাচন আপনি হতে দিবেন না, যারা স্বতন্ত্র প্রার্থী ভোট করবে তাদের অধিকারকে আপনি ক্ষুণ্ণ করছেন। তাদেরকে কীভাবে আপনি, জামাত কি এখন পর্যন্ত পিআরের সিস্টেমের ব্যাপারে কোনো গাইডলাইন দিয়েছে? তার প্রকাশ করেছে যে পিআর কীভাবে হবে? আজকে তো 300 সিটে আপনার স্বতন্ত্র প্রার্থী থাকতে পারে, তারা যে আসন পাবে তাদেরকে আপনি কীভাবে পিআরের সমন্বয় করবেন? এটা অযৌক্তিক, এই সমস্ত কথা বলে, এটা অযৌক্তিক একটা কথা বলে এটা পরিবেশকে ঘোলা করা হচ্ছে না? আপনি কেন সংবিধান পরিবর্তন করা লাগবে? আজকে জামাতের সেক্রেটারি আপনার দেখলাম যে বললো যে সংবিধান পরিবর্তন করার, কে বলেছে? সংবিধানে পরিষ্কার বলা আছে যে আপনার 300 নির্বাচনী এলাকা নিয়ে জাতীয় সংসদ গঠিত হইবে। তো আপনি এখানে সংবিধান পরিবর্তন ছাড়া আপনি পিআরের দিকে যাচ্ছেন, আবার আপনি যে সমস্ত অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন। তো নির্বাচনই হলো না, আপনি ক্ষমতায় যাবেন, বিএনপি বিরোধী দল যাবে,
এই সমস্ত উদ্ভট হারুন ভাই, আপনার কাছে আমি এবং আবার একবার অবাস্তব আসবো, এই কথাবার্তা বিষয়টা না নিয়ে বলে, পিয়ার নিয়ে কথা বলবো। এসব কথা আমি বলে একটু দেশের মধ্যে কিন্তু রাশিদ খানের কাছে মানুষের যেতে চাই। উদ্বেগ বাড়ছে, জি, উদ্বেগ বাড়ছে। আমি মনে করি উদ্বেগ, বিভ্রান্তি, কূটকৌশল সব নিয়ে আপনি বলছেন। রাশেদ খান, আমি একটু আপনাকে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা তো পিয়ারের দাবি করছেন, কিন্তু বিএনপি এবং আমাদের নাগরিক মাহমুদুর মান্না তিনিও আজকে বলেছেন যে আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে বা শক্তির উত্থান ঘটতে পারে। আসলে এই বিষয়ে আপনারা পিয়ার চাচ্ছেন এই মুহূর্তে, বিষয়টা ধন্যবাদ তাহলে সবাইকে। ফ্যাসিবাদের পুনর্বাসন করছেন আপনারা, চাচ্ছেন কি না? দেখেন, সবাইকে শুভেচ্ছা। আপনার প্রশ্ন শুনে আসলে আমার হাসি লাগলো। আমার মনে হয় যে একটু স্পষ্ট হওয়া দরকার। আমার পাশে জামাত ইসলামের নেতা আছেন, তারা উভয় কক্ষে পেয়ার চায়। আর মান্না ভাইয়ের প্রসঙ্গ আপনি আনলেন, তিনি কিন্তু পেয়ার চান, বাট উচ্চ কক্ষে। এখন আমাদের সাথে জামাত ইসলামের মত পার্থক্য হলো যে আমরা উচ্চ কক্ষে চাই, নিম্ন কক্ষে চাই না। মান্না ভাইয়ের সাথে আমি একমত যে যদি নিম্ন কক্ষে পেয়ার হয় তাহলে ফ্যাসিবাদের পুনর্বাসন হতে পারে। এখন এই প্রশ্ন আপনি আমাকে করতে পারেন না, ভাইকে করতে পারেন, কারণ মান্না ভাই কিন্তু জামাত মানে যারা ইসলামকে নিয়ে পিয়ার চাচ্ছে, আসলে আমি তো বলি না যে আমি নিম্ন কক্ষে পেয়ার দুই চাই। কক্ষে আপনাকে বুঝতে হবে উচ্চ কক্ষের পেয়ারটা কিন্তু আপনি নিম্ন কক্ষের মতন কিন্তু না। উচ্চ কক্ষের পেয়ারটা আপনাকে বুঝতে হবে, আপনি উচ্চ কক্ষের পেয়ারের মাধ্যমে কোনো ফ্যাসিবাদের পুনর্জন্ম পুনর্বাসন হবে না, বরং এইটা আন্তরিকতার ব্যাপার। যারা রাজনীতি করছে, যাদের 10% 5% ভোট আছে, তাদের একটা জায়গা তৈরি করে দেওয়া সংসদে কথা বলার জন্য, এটা আন্তরিকতার ব্যাপার। এখন এই আন্তরিকতা দলগুলো দেখাবে কিনা, বিশেষ করে বড় দলগুলো, সেটা তাদের ব্যাপার। নিম্নকক্ষে পেয়ার নিয়ে আমি একটু বলি। তার আগে যে বিষয়টি বলতে চাই, দেখেন, পেয়ারের আগে আমি আরেকটু অন্য বিষয় বলতে চাই। জামাত বিএনপির এই মুখোমুখি অবস্থান, এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। ভাই কিন্তু শুরুই করলেন পজিটিভ কথা দিয়ে এবং পরবর্তীতে ভাই বললেন, তারা কিন্তু উভয়ই বলেছেন যে আমাদের ভিতরে বন্ধুত্ব ছিল, একসাথে নির্বাচন করেছি, রাজনীতি করেছি। তো আপনারা যেহেতু একসাথে রাজনীতি করেছেন, একসাথে সরকারের ভাগাভাগি করেছেন, আসন ভাগাভাগি থেকে সব ভাগাভাগি হয়েছে, এখন তো আর এই রাজাকারের প্রশ্ন, স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি, এগুলো আর এখন বললে জনগণ গ্রহণ করবে না। বরং জামাতের যে যৌক্তিক সমালোচনা করেন, বা জামাতের প্রতি আমার আহ্বান, বিএনপির যে যৌক্তিক সমালোচনা করেন, কিন্তু আমরা এই মুখোমুখি অবস্থান, কাদা ছোড়াছড়ি, মিথ্যাচার, গুজব, প্রপাগান্ডা, এগুলো তো মানুষ ভালোভাবে নিচ্ছে না। আপনাদের কারণে তো পুরো জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা কেন এই জুলাই সনদ নিয়ে ঐক্যমতে আসতে পারতেছেন না? আপনি বলতেছেন যে 106 অনুযায়ী হাইকোর্টে যেতে হবে, আর আপনি বলতেছেন যে বিশেষ সাংবিধানিক আপনার অর্ডার হতে হবে। তো জামাত বিএনপির এই মুখোমুখি অবস্থানে তো আজকে জুলাই সনদ বাস্তবায়িত হচ্ছে না, আইনগত ভিত্তি হচ্ছে না। আপনারা নির্বাচনের কথা বলছেন, জামাত তো ইতিমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করছে, বিএনপি করছে, আমরা করছি, সবাই তো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এই যে ছাড় দিয়ে যে একটা জায়গায় আসা, এই মানসিকতা আমাদের মধ্যে নাই কেন? তাহলে আমি কাদের রাজনীতি করছি? দলের রাজনীতি? আমরা বলছি যে জনগণ সকল ক্ষমতার উৎস, অথচ জনগণ কি চায়? জামাত বিএনপি গণ অধিকার পরিষদ বা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভিতরে একতা চায়। এখন আমরা এই একতার পথে না হেঁটে বিভক্তির পথে কেন? দেখেন, জামাত ইসলাম আন্দোলন করছে মাঠ পর্যায়ে। আমি মনে করি না এই মুহূর্তে আন্দোলন যৌক্তিক, কারণ ঐক্যমত কমিশনে আলোচনা করছে এবং আমরা 9টি দল, আপনি নিশ্চয়ই জানেন, খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি এটা আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে 9টি দল আপনারা একসঙ্গে একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন, যেখানে আসলে জামাত বিএনপি সবাইকে একটা ঐক্যবদ্ধ করার জায়গাটা বা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা উদ্যোগী ভূমিকা পালন করবেন, এটা একটা প্রক্রিয়া নিয়েছেন। কি অবস্থা সেই প্রক্রিয়ার? দেখেন, আমরা গণতন্ত্র মঞ্চে 6টা দল, গণ অধিকার পরিষদ, এনসিপি এবং এবি পার্টি, আমরা 9টা দল বসেছি। আমাদের ভিতরে মতপার্থক্য আছে, কিন্তু আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে এই মতপার্থক্য যদি দৃশ্যমান হয়, তাহলে কিন্তু এই বিভাজনের কারণে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ তারা সুযোগ পাবে। ভারতের যে চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু বাস্তবায়িত হবে। সেক্ষেত্রে আমাদের ছাড় দিয়ে হলেও একটা জায়গায় আসতে হবে। তো বিএনপির পক্ষ থেকে আমি সর্বশেষ দেখলাম যে তারা একটা পজিটিভ জায়গায় এসেছে, গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন। জামাত তো এই প্রশ্নে একমত, আমরা একমত। এখন আমাদের ভিতরে যতটুকু পার্থক্য, হাইকোর্টে যাব নাকি আমরা আসলে বিশেষ সাংবিধানিক অর্ডার, এটা তো এখন এটা হয় বিএনপিকে ছাড় দিতে হবে অথবা জামাতকে ছাড় দিতে হবে। এবং দেখেন, এনসিপি কিন্তু গণপরিষদ নির্বাচনের কথা বলছে। আমরা তাদেরকে বুঝিয়েছি যে এই মুহূর্তে গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নাই, তাদেরকে আমরা বোঝাচ্ছি। এখন কাউকে নতো কাউকে দায়িত্ব নিতে হবে। ঐক্যমত কমিশন দায় নিতে চায় না। আমি স্বয়ং নিজে আলী রিয়াজ স্যারকে প্রশ্ন করেছি, স্যার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। এই ক্ষেত্রে তো বিএনপি মতামত দিয়েছে, জামাত দিয়েছে, আমি দিয়েছি। এখন ঐক্যমত কমিশন শুধুমাত্র পরামর্শ দিবে। কার কাছে পরামর্শ দিবে? ঐক্যমত কমিশন তো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে। কারণ কি? কারণ এই কমিশনের প্রধান কিন্তু স্বয়ং প্রধান উপদেষ্টা। তো প্রধান উপদেষ্টা যে কমিশনে আছে, সেই কমিশন যদি সিদ্ধান্ত না নিতে চায়, তাহলে এই কমিশন দিয়ে আসলে আমাদের লাভটা কি?
এই কমিশন শুধুমাত্র পরামর্শ দিবে সরকারের কাছে। সরকারের প্রধান যে কমিটির প্রধান, সেই কমিটি সিদ্ধান্ত নিতে পারছে না। আমার মনে হয় যে সরকার মূলত এই আমাদের বিভাজনকে উস্কে দিচ্ছে। আজকে জামাতে ইসলাম মাঠে গিয়েছে, আচ্ছা আমার কথা হলো মাঠের আন্দোলনে আপনারা কেন গেলেন? এর মাধ্যমে যদি আওয়ামী লীগ সুযোগ নেয়, আওয়ামী লীগ দেখা যাচ্ছে যে আমাদের প্রোগ্রামের মধ্যে ঢুকে পড়লো, তখন কি হবে? আমি শুনেছি জামাতের নেতারা অনেকে বলছে যে যমুনা ঘেরাও করা হবে, বাসভবন ঘেরাও করা হবে, আপনাদেরকে থাকতে দেওয়া হবে না, নানান ধরনের বক্তব্য আসছে। সত্য, দেখেন আমি তো এখানে জামাত বা বিএনপির পক্ষে বিপক্ষে বলার জন্য আসিনি, আমি নিউট্রাল জায়গা থেকে এই কথা ধরনের বলছি। বক্তব্য আসলে অপশক্তিকে আসলে মাথা হ্যাঁ, চাড়া দেওয়ার সুযোগ দেয়। অপশক্তিকে দেখেন সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে এই আন্দোলন কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে যুগপৎ আন্দোলন। এখন যদি সরকার আলোচনা চলা অবস্থায় আমি এই ধরনের আন্দোলন অ্যালাউ করছি না, বা আমি এটাকে মনে করছি যে ফ্যাসিবাদ এক ধরনের সুযোগ পাবে, সেই জায়গায় জামাতের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা যেখানে ঐক্যমত কমিশনে আলোচনা করছেন, আপনাদের নেতারা যাচ্ছে, আমরা যাচ্ছি, বিএনপি যাচ্ছে, অন্যান্য দল যাচ্ছে, জনগণ তো আপনাদের এই বিভাজন দেখতে চায় না। টেলিভিশন খুলবে আর দেখবে জামাত একদিকে, বিএনপি একদিকে। ভাই আমরা তো এইটা দেখার জন্য অভ্যুত্থান ঘটাইনি, এদেশের জনগণ অভ্যুত্থান ঘটাইছে। রাজনৈতিক দলগুলো আমরা তো নিজেরা আমাদের যোগ্যতায় তো পারি নাই। বিএনপি জামাত আমরা তো একসাথে আন্দোলন করেছি। সুতরাং এই যে জুলাই জাতীয় সনদ, এই ক্ষেত্রে সবার আগে জনগণের মতামতকে আপনাকে গুরুত্ব দিতে হবে। মানুষ চাচ্ছে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি, অন্যান্য দল সবার ভিতরে এই ফ্যাসিবাদ বিরোধী একতা আমরা ধরে রাখি। আর আমরা বলছি যে ক্ষমতায় জামাত চলে যাবে, বিএনপি বিরোধী দল হবে, বা বিএনপি ক্ষমতায় যাবে, জামাত বিরোধী দল হবে। আর ভাই 20টা বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে না। এখন কার কি পজিশন এটা কিন্তু আমি এখন বলতে পারি না। হ্যাঁ, বিএনপি বড় একটি দল, এটা সবাই স্বীকার করে। আমরা যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা করেছি বিএনপির নেতৃত্বে করেছি, কিন্তু কথা হলো যে এখন বিএনপি ক্ষমতায় যাবে নাকি জামাত ক্ষমতায় যাবে, এই প্রসঙ্গ কেন? নির্বাচনের প্রস্তুতি নেন, নির্বাচনে যান, এইগুলো তো আমাদের ভিতরে নির্বাচনের বিভাজন প্রস্তুতি নেওয়ার বাড়াচ্ছে। আগে আমার কথা হচ্ছে, আপনি রাশিদ খান, আপনি তো ইয়েতে যান, আপনি আপনি ঐক্যমত পিয়ার নিয়ে আমাকে কমিশনে এটা যান, বিশ্বাস আমি করি। এটাই বলছি। জি। ঐক্যমত কমিশন আপনি যাচ্ছেন, যেগুলো শুনছেন, সেখানে তো আসলে নিম্নকক্ষে পিয়ারের কথা তো উপস্থাপনই হয়নি, যেটুকু আমরা জানি আর কি। আপনি তো সেখানে আমি উপস্থিত সেটাই ছিলেন। বলবো, আমি তো আমি সেটাই সেইটা বলবো কেন যে রাজপথে আমি আসতে গেল? সেটাই বলতেছি, জামাত ইসলাম যদি মনে করতো বা ইসলামী আন্দোলন বা আরো যে দলগুলো তারা আন্দোলন করছে, তারা বলতে পারতো যদি আপনারা নিম্নকক্ষে পিয়ার নিয়ে কোনো আলোচনা না করেন, আমরা এই প্রোগ্রামে আসবো না বা এই ধরনের আলোচনায় আসবো না, বলতে পারতো না? এখন শেষ সময়ে যখন প্রসঙ্গ এসেছে নির্বাচনের, প্রধান উপদেষ্টা নিজে বলছেন যে আগামীতে আমরা একটি গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন করতে চাই। তো একদম নির্বাচনের শেষ সময়ে যখন আইনগত প্রশ্ন আসছে, তখন আপনি কেন বলছেন নিম্নকক্ষে পেয়ার? জামাত ইসলাম যদি উচ্চকক্ষে পেয়ারের কথা বলে আমার কোনো আপত্তি নাই। আমি আরেকটা বিষয় বলি, দেখেন নিম্নকক্ষে পেয়ারের যে সমস্যা, এদেশের হিন্দুরা যদি মনে করে যে আমরা একটি আলাদা দল গঠন করব, আর আওয়ামী লীগ তো সবসময় দাবি করেছে এই দেশের সংখ্যালঘু হিন্দুরা আমাদের ভোট ব্যাংক, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ হয়েছে, তাহলে কি হবে? তাহলে আওয়ামী লীগের ভোটগুলো হিন্দুরা নতুন দল গঠন করলে সেখানে যাবে। এদেশে পাহাড়িরা বা আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা যদি আরেকটি দল গঠন করে, আপনি কি বলবেন? এইভাবে জাতিগত বিভাজন সৃষ্টি হতে পারে, ধর্মীয় বিভাজন সৃষ্টি হতে পারে, এবং আওয়ামী লীগের পুনর্বাসন এইটাও হইতে পারে এই নিম্নকক্ষে পেয়ারের মাধ্যমে। এবং সবথেকে বড় যে সমস্যা সেইটা হলো, এদেশের অনেকে কিন্তু স্বতন্ত্র নির্বাচন করতে চায়, আপনি তাদের জায়গায় কোথায় দিবেন? সুতরাং নিম্নকক্ষে পেয়ার বাংলাদেশের বাস্তবতায় গ্রহণযোগ্য না। উচ্চকক্ষের পেয়ার আমিও সাপোর্ট করি, আর এটা আমাদের এখনকার প্রস্তাবনা না। আমরা যখন 2021 সালে দল গঠন করেছি, তখন কিন্তু আমরা বলেছিলাম উচ্চকক্ষ হতে হবে, নিম্নকক্ষ হতে হবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য, সংবিধানের সংস্কার করতে হবে, এবং আমরা ওই সময় বলেছি যে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভিত্তিতে আসন বন্টন হতে হবে। আমাদের এই আলোচনা এখনকার না। তো আমি তো এখন আমার ওই সময়কার আলোচনা এখন তো আমি বাদ দিতে পারি না। তারপরে আমরা বলছি যে আমরা ফ্লেক্সিবল, যদি আমাদের ঐক্যমতের জন্য আমাদের আরো অনেক কিছু ছাড় দিতে হয়, কোনো সমস্যা নাই। আমি মনে করি বিএনপিকে এই কথা বলা উচিত, জামাতকে এই কথা বলা উচিত, প্রত্যেকটা দলকে ঐক্যমতে আসা উচিত। ঐক্য ছাড়া আওয়ামী ফ্যাসিবাদ আবারও ব্যাক করবে। হেলাল ভাই, আপনার কাছে আসি। আপনি তো অনেকগুলো বক্তব্য শুনলেন, হারুন ভাইয়ের কথা এবং রাশেদ খানের কথা শুনলেন। সেখানে হচ্ছে যে পিয়ার যখন নিম্নকক্ষে আলোচনাই হয়নি, সেই বিষয়টা নিয়ে কেন আপনার রাজপথে আসলেন, প্রথম প্রশ্ন সেটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ আজকেও বলেছেন যে আপনাদের এই রাজপথে আসা বা এই আন্দোলনের নামা, পিয়ার নিয়ে কথা বলা, সেটা একটা ভিন্ন কোনো আলোচনার যখন চলছে, তখন রাজপথে আন্দোলনে আসাটা সেটা ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, সেটাকে আপনি কীভাবে খণ্ডাবেন? জি ধন্যবাদ। আসলে আমি হঠাৎ করেই আজকে দাওয়াতটা পেয়েছি সময় টেলিভিশনে। তো জিজ্ঞাসা করলাম আলোচক কে কে থাকবেন। যখন শুনলাম যে হারুন ভাই, তা আমি বললাম যে উনি তো আমার বড় ভাই, এক ইউনিভার্সিটি, উনি ছাত্রদল প্রেসিডেন্ট ছিলেন, আমি শিবিরের প্রেসিডেন্ট অনেক পরে। তো এক ইউনিভার্সিটি। হ্যাঁ, এক ইউনিভার্সিটি। এরপরে রাশেদ ভাইয়ের নাম শুনে আমি ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু এখানে আসার পরে
আমি হারুন ভাইয়ের অনেক কথা শুনেছি এর আগে। আমি মনে করছিলাম আজকে হয়তো উনি কারেন্ট ইস্যুতে কথা বলবেন, কিন্তু যেভাবে কথা বললেন উনি আমার রুচিতে আসছে না কথা বলতে। কেমন উনি জামাতের 71কে উনি টেনে এনেছেন। উনি কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তো কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এটা তো জামাতই বলবে, বিএনপি বলবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো? তো বলবে না ওনারা। ওনারা তো এরপরে- মুসলমান, ওনারা বলবে না। ওনারা মুসলমান হলে তাহলে এটা একটা কোশ্চেন হলো না? আমাদের স্লোগান কোরআন আলো ঘরে ঘরে জ্বালো, এটা কি অসুবিধা কি বলেন? এটা তো মুসলমানের স্লোগান। আচ্ছা, এরপরে যে রাজাকারের ঘটনাগুলো আসলো, জি। এখন দেখেন যে আওয়ামী লীগ 10,000 রাজাকারের তালিকা করলো, সেখানে 8,000 থাকলো হলো আওয়ামী লীগের, 2,000 থাকলো বিএনপির, তারপরে আরও কিছু থাকলো জাতীয় পার্টি, এরপরে জামাতের মাত্র 37 জনের তালিকা ওরা দিয়েছেন। তাহলে এই তালিকা 37 জনের তালিকা নিয়ে যদি আজকে আমরা স্বাধীনতা বিরোধী হই, তাহলে 2,000 লোকের তালিকা নিয়ে তারা কি অবস্থানে আছেন? এরপরে হলো এখন যদি আমি বলি যে স্বাধীনতা বিরোধীদের দল হলো বিএনপি, কারণ শাহ আজিজুর রহমান কে ছিলেন, যাকে জিয়াউর রহমান সাহেব প্রধানমন্ত্রী বানাইছিলেন। মশিউর রহমান জাদু মিয়া কে ছিলেন? তিনি একজন চিহ্নিত রাজাকার এবং স্বাধীনতা বিরোধী, তাকে ওনারা মন্ত্রী বানাইছিলেন এবং চিফ মিনিস্টার এরকম একটা মর্যাদা দিয়েছিলেন। আব্দুল আলিম সাহেব উনি কে ছিলেন? এরপরে আমাদের মির্জা ফখরুল সাহেব, যিনি এখন মহাসচিবের দায়িত্ব পালন করতেছেন এবং অনেক সংগ্রাম করেছেন, ওনার আব্বার পরিচয়টা না, কি? আপনি যখন বলছেন যে স্বাধীনতা বিরোধী শক্তি আসলে বিএনপির মধ্যে আছে, কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি বলতে গেলে স্বাধীনতা যুদ্ধের সময় তো জিয়াউর রহমান নিজেই স্বাধীনতার ঘোষণা জিয়াউর দিয়েছিলেন। রহমান স্বাধীনতা, আপনি তো সেটা শুনেছেন। আমরা যারা আমাদের ঠিক আছে, কিন্তু ইতিহাস তো ওনারা সেটা বলে। ওনারা জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানালেন শাহজিউর রহমান সাহেবকে, না, এখন এবং ঘটনা হচ্ছে বিশ্ববিদ্যালয় আব্দুর রহমান সাহেব, তারপরে হল আব্দুর রহমান বিশ্বাস, এরকম সেই সময়কার বড় বড় রাজাকার চিহ্নিত যারা সেই স্বাধীনতা বিরোধী। তর্ক বিতর্ক থাকবে। হ্যাঁ, এবার এই ভাই, তর্ক বিতর্ক কেন এখন কারেন্ট হ্যাঁ, আসছে এটা কেন? ওইটা আসলে কথাটা এখন আসছে, কেন আসলে আসতেছে বলেন? অমীমাংসিত বিষয়গুলো তো আমরা রয়ে গেলে না, না, ইতিহাস তো অমীমাংসিত, আসলে আমরা যখন বিএনপির সাথে থাকি তখন হলো সঙ্গী, আর যখন আমরা আলাদা হই তখন হয়ে যায় জঙ্গি। আমাদের মির্জা ফখরুল সাহেব বললেন যে দক্ষিণ পন্থার উত্থান ঘটতেছে, এবং মৌলবাদের উত্থান ঘটতে পারে। তারেক রহমান সাহেব বললেন যে জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে। মানে এই যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, তো এটা তো ভাই যখন একসাথে থাকি তখন সঙ্গী, আর যখন আলাদা থাকি তখন হয় যায় জঙ্গি। এটা গেল একটা কথা। আর দ্বিতীয় বিষয় হলো এই ভাই, প্রেক্ষাপটটা কেন আসলো? এই আসলে কেন? এখন আপনি কোশ্চেন করছেন একটা, উত্তর দিতেছেন আর একটা, এইটাই তো সিস্টেম। কোশ্চেন করছেন আপনি বর্তমান কারেন্ট সিচুয়েশন, ভাই নিয়ে গেলেন এই দিকে, এটা কোনো যুক্তিকতা হলো? যখন ওনারা জানতেন না যে নিজামী সাহেব পরিচয় কি, ওনারা কেন আমি তো মন্ত্রী মূল বানালেন? প্রশ্ন থেকে একটু সরে আসছি। না, মানে- সরে আসছে, শোনেন দেখেন, কথা হচ্ছে দেখেন যে- কত সুন্দর কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা তো এটুকু, কিন্তু ওনারা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শেষে বিসমিল্লাহ। এটা কুফরি কারা করতেছে? না, এটা তো ধানের শেষে বিসমিল্লাহ, কালেমাকে অর্ধেক করে দিছে। ভাই, এগুলো বিতর্ক আনা ঠিক না। ইসলাম নিয়ে আমরা ব্যবসা করি না, আমরা ইসলাম অনুসরণ করি। আর যারা এই যে সময় অসময়ে দরকার হয় তখন ওনারা, এইটা হলো ধর্ম ব্যবসা। কিন্তু আপনাদের সঙ্গে রাজনৈতিক দলগুলো, অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে, হেফাজত বিল বলছে যে আসলে আপনারা ভিন্ন ইসলাম পন্থায় বা মওদুদি পন্থায় আপনারা আসলে রাজনীতি করেন, বা এই পন্থায় বিশ্বাসী আপনারা। হ্যাঁ, আপনি কি এই লাইনে যাবেন? না না, আমি তাহলে আমার বলছি এক ঘন্টা আপনি time যখন দিতে হবে। বলছেন আর কি, যখন এই এই কথাগুলো বলছেন কথাটা তখন তাহলে এটা আমরা আসছে আর বলি, কি। আমরা কোন মওদুদি ইসলাম করি? আমরা কি নামাজের মধ্যে 4 রাকাতের 5 রাকাত বানাইছি? না না, না, মওদুদি সাহেব বলছেন যে দোয়া মাসুরের কাছে তুমি এখানে অন্য একটা করো, সেটা বলছে? জি না। মওদুদি সাহেব কি বলছেন? মওদুদি সাহেব দিয়েছেন রাজনৈতিক দর্শন দিয়েছেন, বাট ইসলামের কোনো উনি মুফতিও না, মুজাহিদ, উনি কিছুই দেন নাই। উনি আমাদেরকে আমাদের ভিতরে সালাফি আছে, আমাদের ভিতরে হানাফি আছে, আমাদের ভিতরে সুন্নি আছে, সব ধরনের লোকই জামাত ইসলামে আছে। তাহলে মওদুদি সাহেবের ফলোয়ার তো এরা না। কেমন? যারা মনে করেন যে এখন তো মনে হয় আহলে এখন তো হাদিসের। মনে হয় হিন্দুরাও জামাত ইসলামে যাচ্ছে, আমি যতদূর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলাম। কদিন আগে যোগ দিলেন। প্রার্থী বা এরকম। শোনেন, এই যে আমার না, আমি রাশেদ just ভাই একটা negative কথা ভাবে না, বলছেন, just এটা রাশেদ বলছি। ভাই একটা কথা বলছেন, আমি এটা লিখে রাখছি, যে জোট মানে কি হলো যে মানে যদি পিয়ারের হয়, পিয়ার হলে হিন্দুরা সব আওয়ামী লীগে ভোট দিবে। হিন্দুরা যে কোথায় ভোট দেয় তার প্রমাণ ডাকসু নির্বাচন হয়ে গেছে। জগন্নাথ হলের ভোটগুলো কে পাইলো বলে? সাদেক তামিম পাইছে 10টা ভোট, আর আবিদ পাইছে
1200 ভোট, এই যেখানে মেঘমল্লার বেশি পাইছে 1300 ভোট, সেখানে 1200 ভোট পাওয়া গেল। তাহলে কি আপনারা এই কনফিডেন্স নিয়ে কি আসলে বলছেন যে বিএনপি বিরোধী দলে যাবে আর আপনারা ক্ষমতায় না যাবেন? না, আমরা তো ভাই, আমি তো আগেই ক্লিয়ার করেছি, আপনি বিতর্ক সৃষ্টি করবেন না, আপনি নিরপেক্ষভাবে কথা বলবেন। কেমন? আমরা কেন সে কথা এটা বলবো? তো আওয়ামী লীগ আমাদের- জামাতের সেক্রেটারি বলেছে কথা। আমার সেক্রেটারি না, উনি চট্টগ্রামের যিনি পরিচালক ওনাদের সে চট্টগ্রাম তার অঞ্চলের, তিনি বলেছেন আর কি। ব্যক্তিগত কথা বলতে পারে, বাট আচ্ছা। এটা আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত না যে বিএনপি বিরোধী দলে আসবে, আমরা সরকারি তবে দলে আমি আসবো। আমি যে আসলে যে প্রশ্নটা ছিলাম আসলে সেটা হচ্ছে যে সালাউদ্দিন আহমদ বলছেন যে আলোচনার টেবিল ছেড়ে যখন আমরা রাজপথে পিয়ার শোনেন, নিয়ে, এই তাহলে পিয়ারের এটা কি বিষয়টা আসলে আমি কোনো বলি। ভিন্ন উদ্দেশ্য এই যে আছে কিনা রাশেদ আপনি ভাই কি মনে বলছে করেন? যে ওনারা সেই অনেক আগে থেকে আন্দোলন 21 করেছে, সাল থেকে 21 আমরা সাল থেকে। উচ্চকক্ষে পেয়ারের কথা বলছি এই আমরা। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেব যখন কেয়ারটেকার ফর্মুলা দিয়েছিলেন, ওই সময় উনি পিয়ারের কথা বলছেন। পিয়ারের কথা আমাদের আজকের না, সেই সময়কার পিয়ারের কথা। কেমন? সেই সময়কার পিয়ারের কথা। আর আমরা নতুন করে বলছি 9 অক্টোবর 2024, এই 24-এ 9 অক্টোবরে আমরা ঘোষণা দিয়েছি পিয়ারের মাধ্যমে ইলেকশন করতে হবে। আমরা আজকে নতুন করে বলি নাই, কিন্তু যখন ঐক্যমত্য কমিশনে এই ইস্যুটাকে যেভাবে আনা হয়েছে সেখানে সেইভাবে মতামত দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা যখন দেখতেছি যে চাঁদাবাজি কোনোভাবে বন্ধ হচ্ছে না, আপনার দল থেকে বহিষ্কার করলে কি চাঁদাবাজি বন্ধ হচ্ছে? হচ্ছে না। হাজার হাজার মানুষকে বহিষ্কার করা হচ্ছে, চাঁদাবাজি চলছে। 7,000 মানুষের বেশি তাকে 7,000 মানুষ বেশি বহিষ্কার করছে, কিন্তু চাঁদাবাজি তো বন্ধ হচ্ছে না। নিজের দলের লোকজনের উপর চাঁদাবাজি করতেছে, নিজের দলের লোকজনকে পাথর মেরে হত্যা করতেছে। আমরা বুঝতে পারছি। হারুন ভাই, আমি একটু বহিষ্কার হয়েছে জামাতের চাঁদাবাজির কারণে। চাঁদাবাজির কারণে আমাদের খুব বেশি হয়নি, হয়তো অল্প কতজন কিছু। হয়েছে তাও? আমার নলেজ 300, আছে 400? না, আমাদের অত হয়নি। আমাদের কতজন? 300, 400? আমি আমার আমি তো statistics দেখলাম। এক্সাক্ট আমার কাছে নাই। বিএনপি যদি 1000 হয়ে থাকে তো জামাতের 300, 400 মানে তো 1000 সেটাও কেন, খুব- 7,000 7,000 যদি 7,000 হয়ে থাকে তাতে জামাতে যদি 300 হয়ে আমাদের থাকে, 2-3 জনের বেশি আমার জানা নেই। আমি জানি আমার কাছে এরকম এটা তো দুই একটা খবর জানা আছে, উচিত ছিল। বাট না, তাহলে তো আসলে বিষয়টা হচ্ছে জামাতে যদি একজনও হয় সেটা তো আশঙ্কার বিষয় না, কারণ জামাত তো আসলে যে সৎ লোকের শাসন চাচ্ছে, মানে যদি বিএনপিকে আমরা বলি, বিএনপি তো পরিসংখ্যান দিয়েছে, তার আমার নিজে ঘোষণা দিয়েছে। মানুষের উপরে শয়তান যে কোনো সময় আসর করতে পারে, কেমন? সেটা তো করতেই পারে। তা আমরা তো তাদেরকে আমরা বের করে দিয়েছি 1 নাম্বার। আর বিএনপি তো তাই করেছে। বিএনপি বের করে দিচ্ছে, কিন্তু অহরহ হইতেই আছে। এই জন্য আমরা ফিল করতেছি যে ইলেকশন পিয়ার না হলে ভোট ডাকাতি ঠেকানো যাবে না, রক্তাক্ত ঠেকানো যাবে না, এবং ভোট কেন্দ্র দখল হবে, নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে। হেলাল ভাই, আপনার বক্তব্য এই স্পষ্ট। আশঙ্কা আমি থেকেই- আপনাকে শুনছিলাম, এখন আমি হারুন ভাইয়ের কাছে যাবো। সেটা হচ্ছে যে হারুন ভাই, উনি একটা, হেলাল ভাই একটা বলেছেন যে যখন আপনাদের সঙ্গে থাকবে তখন সঙ্গী, আর যখন থাকবে না তখন হবে জঙ্গি। আসলে এটার ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন? আমার আপনাদের ছোট সঙ্গে তো ভাই- দীর্ঘ আমাদের প্রায় ছোট 24-25 ভাই বছর রাসেল একসঙ্গে মাসুদ ছিলেন। সাবেক ছাত্রনেতা, জামাতকে নিয়ে আলোচনা করলে জামাতের গাত্র দেওয়া হওয়াটা উচিত না। জামাতকে ধরে নিতে হবে আমি একটা রাজনৈতিক দল। জামাতকে নিয়ে আলোচনা করলে দেখবেন জামাতের নেতারা বলবে যে ইসলাম বিরোধী হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, জানাজা পড়ানো যাবে না। এটা তাদের কমন বক্তব্য। আমি আজকে আমির হামজার একটা বক্তব্য দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি আওয়ামী লীগের 15 বছর আজান বন্ধ হয়েছিল। এখন মহসিন হলের কথা বলছেন। মহসিন হলের কথা, এখন এই ডাকসু হওয়ার পর নাকি আজান চালু হয়েছে। এটা তো তদন্তের দাবি রাখে, আসলে কি আজান বন্ধ হয়েছিল? তারপরে বলছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাকি ওখানে ওই মসজিদের ইমাম দাবি করেছেন ওই মসজিদে আজান হতো, এটা বলেছে। তাহলে না, আমিও তো পাশের হলের ছাত্র, তো সূর্য এখন আজান কখনো বন্ধ ছিল না। তাহলে আচ্ছা, এটা তাহলে বিতর্কিত বিষয় জাহাঙ্গীরনগর নিয়ে বিশ্ববিদ্যালয় ব্যাপারে বলছে যে ওখানে বিতর্ক নাকি সৃষ্টি করার মদ বিষয়। খেয়ে সব কুলি করত। আমির হামজার মতো ব্যক্তি। এখন ধরেন যে এরা ইসলামের, জামাতের ইসলামের স্কলার, এরা জামাতের স্কলার, এরা তাফসীর করে বেড়ায়। আল্লাহ পাক কোরআনে বলছে যে মিথ্যা হচ্ছে গুনাহ পাপের শিরোমণি, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। আমি এই কথাগুলো বলছি এই কারণে যে উনারাকে যখনই আপনি, রাজনৈতিক দল তো, জামাত ইসলাম সম্পর্কে আলোচনা হবে। জামাত ইসলাম যদি নিজেদেরকে দাবি করে যে তারা ইসলামের হেফাজতকারী, তাহলে ইসলামের যারা অনুসারী আছে অন্যান্য দল আছে তারা জামাতের কথা বলবেই, এবং বলতে গেলেই আপনার সেখানে আপনি তাদেরকে ট্যাগ দিবেন, তাদেরকে গুজব ছড়াবেন, তাদেরকে অপপ্রচার চালাবেন। এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ, জঘন্যতম অপরাধ। এখন বিষয়টা হচ্ছে যে সামনে আমরা আলোচনায় আসতে হবে। আপনি পিয়ার পদ্ধতির জন্য কি আমরা প্রস্তুত ছিলাম? গত 20 বছর বা 50 বছর কি পিয়ার নিয়ে আমরা কোনো আন্দোলন করেছি? নিম্নকক্ষে পিয়ার কিভাবে হবে? নিম্নকক্ষে পিয়ার হতে গেলে সুনির্দিষ্টভাবে একটা প্রস্তাব আপনাকে তৈরি করে দিতে হবে। সেই সময়টা কি আছে? সে সময়ও নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি তো এখনো পর্যন্ত আলোচনার টেবিলে আছেন, আলোচনা চলছে। আমরা তো ইতিবাচক দেখছি যে এই ইতিমধ্যে সরকার যে কমিশনগুলো গঠন করেছে, আমরা বিগত 50 বছরের যে আমাদের জঞ্জাল, যে সমস্ত কারণে সংকট হয়েছে, সেগুলোতে একটা জায়গায় আমরা ঐক্যমতে পৌঁছেছি।
আমি এটুকু আপাতত মনে করবো যে এটুকু আমাদের পজিটিভ দিক। দ্বিতীয়ত হচ্ছে জুলাই সনদের জন্য একটা খসড়া তৈরি হয়েছে এবং সেটাও পজিটিভ দিক। সেইটা আইনি কাঠামো, আপনার যদি এখন রাজনৈতিক দলগুলো আমরা 3 মাস ধরে একই টেবিলে আলোচনা করছি, আপনি আইনি সনদ দিবেন। শেখ হাসিনা পার্লামেন্টে আইন পাশ করে গেছে না যে এই সংবিধান কেউ হাত দিতে পারবে না, এটা হলো এই হবে ওই হবে, অথচ সংবিধানের মধ্যে বলা আছে যে 2/3 মেজরিটি হলে আপনি সংবিধানের যে কোনো অঞ্চল বাতিল করতে পারবেন। এই যে এই ধরনের চিন্তা ভাবনা, জুলাই সনদ দিয়ে আমরা যদি আন্তরিক হয়ে রাজনীতি, এতগুলো রাজনৈতিক দল 30-35টা দল আলোচনা হচ্ছে, রেগুলার গণমাধ্যমে আলোচনা হচ্ছে, এই আস্থা বিশ্বাসটুকু যদি না থাকে তাহলে তো বাংলাদেশে আমাদের রাজনীতি থেকে আমাদের অবসরে চলে যেতে হবে। এই বিশ্বাসটুকু আপনি এগ্রিমেন্টে স্বাক্ষর, এর চাইতে বড় কিছু হতে পারে না। রাজনীতি একটা দলের সমস্ত রাজনৈতিক প্রধানরা একটা এগ্রিমেন্টে স্বাক্ষর করার পরে আপনি অতীতের এই ধরনের কোনো আলোচনায় কোনো এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে বলে আমার জানা নেই। গত 50 বছর আমরা একটা টেবিলে বসতে পারিনি জাতীয় ইস্যুতে, জাতীয় কোনো সমস্যা নিয়ে আমরা একটা টেবিলে বসতে পারিনি। আপনি জামাত ইসলাম কেয়ারটেকারের কথা বললো, কেয়ারটেকার কি আমাদের গণতন্ত্রের জন্য আপনার সমাধান এনে দিয়েছে? কেয়ারটেকার ব্যবস্থা দিয়ে আমরা বিএনপি তৈরি করেছিল বিরোধী দলের দাবির কারণে, যে বিরোধী দল বললো যে আমাদের এখানে এই কেয়ারটেকার ফর্মুলা দিয়ে লেখা হয়েছিল, আবারও কেয়ারটেকার ফর্মুলা সংসদে আসবে, পৃথিবীর কথাও নাই, বাংলাদেশে আসবে। কারণ আমাদের রাজনৈতিক দলসমূহ আস্থার অভাব। আমি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করছি না, যারা দায়িত্ব পালন করবে নির্বাচনের সেই জায়গাগুলোকে আমি দায়বদ্ধতার মধ্যে আইনের আওতায় নিয়ে আসছি না, আমি সুশাসন প্রয়োগ করছি না। আপনি আবার কেয়ারটেকার ব্যবস্থা নিয়ে আসবেন, কেয়ারটেকার ব্যবস্থাকে আবারও আমি আপনাকে বলে দিচ্ছি, এদিকে গণতন্ত্র টেকসই হবে না। ওখানে তো ব্যক্তিরাই দায়িত্ব থাকবে, যারা ক্ষমতায় থাকবে 5 বছর, তারা আগে থেকে চিন্তা করবে যে কাকে 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 কোন জায়গাতে যাবে, সেটা তারা বসাবে। একই কথা, যে কারণে হচ্ছে কি যে আপনার আমাদের রাজনৈতিক চর্চার যে গত 50 বছর অভাব, আমরা তো গণতন্ত্র বারবার 50 বছর চটকেছি। এই ঘটনাগুলো আমরা জানি, এগুলো আপনাদের বক্তব্যে বারবার উঠে আসছে, যে কারণে আমি সময় একটু অনেকটা সময় শেষ পর্যায়ে রাশেদ, আপনি তো আমাকে বলবেন যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হচ্ছে, এই ধরনের একটি খবর আসছে এবং আপনারা ওইটা শুনতে পাচ্ছি যে ইতিবাচকভাবে আলোচনা করছেন, সেটা কতদূর আছে? ধন্যবাদ। দুজনের বক্তব্য শুনছিলাম, বাট তারা তো বন্ধ ছিল। আমি বিএনপি এবং জামাতের প্রতি যে অনুরোধ রাখবো, আপনারা যদি এইভাবে নিজেদের ভিতরে শত্রুতা দৃশ্যমান করেন, কাদা ছোড়াছুরি করেন, এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ নেবে। এবং শুধু আপনারা না, আরও আছে বিভিন্ন দল, সবার মধ্যে যদি সবাই যদি এইভাবে আমরা বিভাজনে জড়িত হই, সেক্ষেত্রে আওয়ামী লীগ কামব্যাক করবে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে কিচ্ছু করতে পারবেন না। এই আমাদের বিভাজনের সুযোগে দেখছেন না, আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বড় হচ্ছে। আওয়ামী লীগ এর পরবর্তীতে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চেষ্টা করবে, অথবা নির্বাচনকে বানচাল করার জন্য তারা কিন্তু নানান ধরনের হিংস্র আচরণ শুরু করবে। সুতরাং সংযত হন, সংযত হন এবং সংযত হন। এইভাবে বিভাজন, এইটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। কমেন্টগুলো চেক করে দেখেন বাসায় গিয়ে। সুতরাং আপনারা টকশোতে এসে গঠনমূলক সমালোচনা হতে পারে, প্রতিযোগিতা হতে পারে, কিন্তু হিংসা বিদ্বেষ এগুলো আসলে কাঙ্ক্ষিত না। এই প্রজন্ম এটা পছন্দ করে না। আর আপনি এনসিপি গণ অধিকার পরিষদকে নিয়ে যে প্রশ্ন করলেন, দেখেন এনসিপির শীর্ষ নেতৃত্বের জায়গায় যারা রয়েছেন তাদের অধিকাংশ একসময় আমাদের সাথে রাজনীতি করেছেন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন একসাথে আমরা করেছি, 19 সালের ডাকসু নির্বাচন, নাহিদ ইসলাম, আমি এবং নুরুল হক নুরের নেতৃত্বে যে প্যানেল ছিল সেখান থেকে নাহিদ ইসলাম ইলেকশন করেছেন। আসিফ মাহমুদ তিনি 2023 সাল পর্যন্ত সভাপতি ছিলেন। হ্যাঁ, সেটাই বলতেছি, যে কারণে তাদের নেতাকর্মী আমাদের নেতাকর্মীদের চাওয়া পাওয়ার মধ্যে মিল রয়েছে, যেহেতু উভয় দলের উত্থান কিন্তু সেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, যে কারণে এখন আমাদের নেতাকর্মীদের চাওয়া পাওয়া হলো যে আমরা একসাথে পথ চলি। যদি এই দুটি তরুণদের দল যদি এক হয়ে যায়, তাহলে বাংলাদেশে তো একটা মধ্যপন্থা দলের সংকট সৃষ্টি হয়েছে। বিএনপি একটা বড় দল, আওয়ামী লীগের শূন্যতার কারণে একটি ভ্যাকুম সৃষ্টি হয়েছে। সেই জায়গায় এখন অনেকের চাপ আছে যে আমরা একটি বড় শক্তি হই, আর বড় শক্তি হওয়ার জন্য এনসিপি গণ অধিকার পরিষদ যত দ্রুত একসাথে চলতে পারবে, তত আসলে নতুন একটি সম্ভাবনা সৃষ্টি হবে। এই জন্য আমরা বসেছি, আমাদের শীর্ষ পর্যায়েও বৈঠক হয়েছে এবং এখনো পর্যন্ত আলোচনা অত্যন্ত ইতিবাচক। যদি তরুণরা ছাড় দিয়ে স্যাক্রিফাইস করে এক হতে পারে, নেতৃত্বের জায়গায় যদি আমরা চমৎকারভাবে অ্যাকোমোডেশন করতে পারি, তাহলে এই এনসিপি গণ অধিকার প্রধান এটা তো মানুষের মতামত নেওয়া যেতে পারে, মানুষের কাছে আমরা যেতে পারি। নুরুল হক নূর প্রধান হবেন নাকি নাহিদ ইসলাম প্রধান হবেন, কে প্রধান হবেন, এটা জনগণের উপর ছেড়ে দেওয়া ভালো। আমরা মনে করি এই নেতৃত্ব সিলেকশনটা জনগণ কিভাবে নির্ধারণ করবে? আমরা তো স্বাভাবিকভাবে একটা সার্ভে করতে পারি, আমরা কিছু মানুষের মতামত নিতে পারি। এটা তো একটা পার্টি চাইলে একীভূত হওয়ার আলোচনা যেহেতু হচ্ছে, আমরা তো র্যান্ডমলি বিভিন্ন সার্ভে হয় না, বিভিন্ন সার্ভে দেখানো হয়েছে যে আপনার জামাত ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, বিএনপি বিরোধী দল হচ্ছে, আবার বিএনপি ক্ষমতায় যাচ্ছে, জামাত ইসলাম বিরোধী দল হচ্ছে। আমরাও তো একটা মানে সার্ভে করতে পারি, সেই জায়গা থেকে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসতে পারি। বাট আলোচনা পজিটিভ পর্যায়ে, কিন্তু
সিদ্ধান্ত কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। আদৌ হবে কি হবে না সেটা আমিও বলতে পারতেছি না, এনসিপির নেতাকর্মীরা বলতে পারবে না। বাট আমাদের ভিতরে আকাঙ্ক্ষার জায়গাটা রয়েছে, ইতিবাচকভাবে আমরা চিন্তা করছি এবং আমি আশাবাদী শুধুমাত্র এনসিপি গণ অধিকার পরিষদ না, আরও অন্যান্য যে দলগুলো রয়েছে যারা আসলে ফ্যাসিবাদ বিরোধী শক্তি, যদি আমরা ঐক্যবদ্ধভাবে নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটাতে পারি, সেটা রাজনীতিতে নতুন একটি সম্ভাবনা সৃষ্টি করবে। একদিকে তো বিএনপি আছে এবং জামাত ইসলাম, তারাও একটি বড় শক্তি, তারা ইসলাম কায়েমের রাজনীতি করছে, জামাত তারা গণতান্ত্রিক রাজনীতি করছে। সেই জায়গায় আমরা যদি রাশেদ, আমাদের কাছে সময় খুবই কম, আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, তিনজনের কাছে প্রশ্নটা করবো এবং খুবই 1 মিনিটের মধ্যে সময় আছে, তিনজনের কাছে 1 মিনিট সময় পাবেন তিনজনই। সেটা হচ্ছে যে জাতীয় পার্টি এবং 14 দল নিষিদ্ধের বিষয়ে বিএনপি একটা অবস্থান জানিয়েছে, আপনার একটা অবস্থান জানিয়েছেন, জামাতও প্রায় আপনাদের কাছাকাছি একই অবস্থান জানাচ্ছেন, সেই বিষয় নিয়ে একটু জানতে চাই। দেখেন, জামাত ইসলাম নিষিদ্ধের বিষয়টা এটা কিন্তু দুঃখিত, জাতীয় পার্টি এবং 14 দল, দুঃখিত আসলে, হ্যাঁ, জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়টা এটা কিন্তু নতুন না। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো তখন কিন্তু আমরা একই দাবি করেছিলাম, তার আগের থেকে শুধুমাত্র আওয়ামী লীগকে না, জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে। আমি শেষ করে দিই। তো সেক্ষেত্রে সরকার শুধুমাত্র আপনার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেছে, কেন এখনো পর্যন্ত দুঃখিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, জাতীয় পার্টিকে করে নাই, 14 দলকে করে নাই। মনে করেন যে ভাইকে খুন করেছে 5 জন মিলে, এর মধ্যে একজন গলায় ছুরি দিয়েছে, হাত ধরেছে, পা ধরেছে কেউ, ঠিক একইভাবে এদেশের গণতন্ত্রকে আওয়ামী লীগ গলায় ছুরি চালিয়েছে, হাত ধরেছে, পা ধরেছে জাতীয় পার্টি 14 দল। সুতরাং একটা দলকে আপনি নিষিদ্ধ করলেন, বাকিগুলোকে কেন করবেন না? এই জন্য আমরা কিন্তু এখনকার আলোচনা না, আমরা রাজপথে কিন্তু এর আগেও ধন্যবাদ আপনাকে। আসলে আপনি প্রধান উপদেষ্টার কাছে আমরা নিজেরা আমাদের সময় হাতে একদম সময় নেই, আমরা শেষ করবো। অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে সম্পাদক যোগ দেওয়ার জন্য, একদমই সময় শেষ আমাদের কাছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।